আজও বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ, সহসাই কমছে না গরমের দাপট। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। ২১ বছরও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। হুন্ডির সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না ডলারের বিনিময় মূল্য, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 আজও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় বাড়ছে গরমজনিত রোগবালাই। হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড়। বিভিন্ন জেলায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে। শ্রমজীবী ও পথচারীদের মাঝে স্যালাইন সহ পানীয় বিতরণ করছে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। সপ্তাহ জুড়েই এ অবস্থা থাকতে পারে। রাজশাহীতে প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। শরবত, স্যালাইন ও পানি বিতরণ সহ পথচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন। অটো চালকরা চরম কষ্টের মধ্যে আছে, এই কারণে আমরা এই স্যালাইন এবং শরবতটা পান করাচ্ছি। এখন থেকে যে সরকার যে সিদ্ধান্তটা গ্রহণ করছে যে পরবর্তী আরও কিছুদিন তাপদায় চলবে, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। চুয়াডাঙ্গার ওপর দিয়েও গত কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার পারদ চড়ে 42 ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গায় রোদ গরম তাপমাত্রা, আমরা ঠিক মতো চলাচল করতে সমস্যা আছে। অতি তীব্র তাপদাহে পাবনার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। পারদ উঠেছে 42 ডিগ্রিতে। কষ্টে আছেন কৃষক, রিকশা ও ভ্যান চালক, ইটভাটার শ্রমিকরা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। প্রচণ্ড গরম ও তাপদাহে নাটোরে জনজীবন বিপর্যস্ত। শিশু কিশোররা গরম থেকে রক্ষা পেতে নোংরা পানিতে নেমে সাঁতার কাটছে। গুরুদাসপুরে হিটস্ট্রোকে 50 এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিংড়ায় পরিবেশ কর্মীরা চলন বিলের ধান কাটা শ্রমিকদের মাঝে নিয়মিত স্যালাইন, বোতলজাত পানি ও জুস বিতরণ করছে। গতকাল থেকে পানি, খাবার, স্যালাইন, শরবত এবং বিস্কুট বিতরণ করছি। জিনিসপাতি দেওয়া, স্যালাইন বা গরমের মধ্যে দেওয়া, আপনি সেগুলা দিলে পরে এগুলো তো আসলে নিঃসন্দেহে উপকার। বৃষ্টির জন্য মেহেরপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, আজকে তাপ প্রবাহের খবর জানতে সরাসরি যাচ্ছে আবহাওয়া অফিসের সহকর্মী পার্থ সারথীর কাছে। পার্থ, বর্তমান অবস্থার যদি একটু আমাদের জানান। হ্যাঁ রাজীব, যেমনটি বলছিলেন, এপ্রিল মাস জুড়েই দেশের 45টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আমরা আবহাওয়া অধিদপ্তরে এসে কথা বলে জেনেছি যে এই তাপপ্রবাহ এপ্রিল মাস শেষ নাগাদ পর্যন্তই বলবৎ থাকবে। এখানে আবহাওয়াবিদরা যা বলছিলেন যে অতীতের সব রেকর্ড ভেঙে 76 বছরের একক কোনো মাসে এটি ছিল ব্যাপ্তিকাল হিসেবে দীর্ঘ তাপপ্রবাহের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল
40.7 ডিগ্রি সেলসিয়াস, সেটা পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। ঢাকায় ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজ কমে শনিবার দুপুর 1টা পর্যন্ত রেকর্ড করা হয় 35.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, মে মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পূর্বাভাসে বলা হচ্ছে, শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। আপনাকে বলে রাখি রাজীব, এবছর এপ্রিল মাসে একটি বড় কালবৈশাখী ঝড় হয়েছে, যেখানে গত বছর সংখ্যাটি ছিল 7টি। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রসহ মেঘ সৃষ্টি হয়ে কালবৈশাখী বৃষ্টি ও ঝড়ো হাওয়া তৈরি করে। এর জন্য ভারতের বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হওয়া স্কয়েল বা ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদরা বলছেন, এখন পর্যন্ত তারা এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছে, লক্ষণ তাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। এই ছিল আমার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা সহকর্মী পার্থ সরকারের কাছ থেকে শুনছিলাম তাপপ্রবাহের সবশেষ খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রচণ্ড গরমে বিপর্যয় দেখা দিয়েছে রেণুপোনা উৎপাদনে। তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে যশোরের জলাশয়গুলো। পানির অভাবে রেণুপোনা বিক্রিতে নেমেছে ধস। হ্যাচারি মালিকদের দাবি, সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয়ভাবেই বিপর্যয় দেখা দিবে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে রেণুপোনা উৎপাদনের শীর্ষে যশোর। দেশের মোট চাহিদার 60% রেণুপোনা সরবরাহ হয় এখান থেকেই। চাঁচড়ার 82টি হ্যাচারিতে ফাল্গুন মাস থেকে শুরু হয় রেণু উৎপাদনের মৌসুম। মধ্য আষাঢ় পর্যন্ত চলে রেণুপোনা উৎপাদন ও বিপণন। তবে গত 2 সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে এখানকার হ্যাচারিগুলোর রেণুপোনা ও চারা মাছ উৎপাদনে। খাঁ করছে হ্যাচারিগুলো। অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি শূন্য হয়ে পড়ছে পুকুরগুলো। গরমে মরে যাচ্ছে রেণু ও ধানীপোনা। এতে আর্থিকভাবে ক্ষতির শিকার ব্যবসায়ীরা। তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম। গতবার আমরা এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি, কিন্তু সেই টাইমে এখন 1 টাকার মাছও বেচা কিনা করতে পারছি না। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র, এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই। বর্ষা নেই, এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না। আর যেখানে মাছ পাঠাচ্ছে, মাছ সব মারা যাচ্ছে। মাছের চারা পোনা যে এরকম পরিমাণের ডেলিভারি দিতাম, কিন্তু পানির সংকটের কারণে আমরা ওই মাছের চারা পোনাগুলো উৎপাদন করতে পারছি না। এ অবস্থায় রেণু রক্ষায় পুকুরের পানি পরিবর্তন সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য দপ্তর। যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেকদিন কিছু পরিমাণ পানি দেয়া, আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারেটার চালানো, আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা। চলতি বছর যশোরে রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18.5 মেট্রিক টন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিরোধ আইন। আইনি দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের প্রধান উপাদানটি এখন রাজধানী সহ সারা দেশেই সহজলভ্য। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে সুলভ না হলে কেবল আইন করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। 21 স্পেশালে পলিথিনের অবৈধ উৎপাদন, ব্যবহার ও পরিবেশ ঝুঁকি নিয়ে ফারজানা শোভার 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। 2002 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধন করে পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, মজুত, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধানও রয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? শুধু ঢাকায় প্রতিদিন 2 কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। বেসরকারি সংস্থা এসডোর সমীক্ষা বলছে, দেশে গেল বছরে 78,000 টনেরও বেশি পলিথিন বর্জ্য উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় 5,996 টন। ফ্যাক্টরি করেন যেখানে এগুলা পলিথিন থেকে উৎপাদন, ওইখানে পলিথিন বন্ধ করে পাট শুরু করেন, তাহলে তো সব জায়গায় পৌঁছবে। সরকার যদি এভাবে আপনার না দিত, তাহলে কিন্তু পাবলিক নিতে চাইতো না। বন্ধ হয় না, যারা দায়িত্বশীল তারা হয়তো কেয়ার নেয় না, এই জন্য আবার বন্ধ হয় না। কাস্টমার তো চায় যে পলিথিন।
পলিথিন থেকে নির্গত হয় বিসফেনল নামক বিষাক্ত পদার্থ, যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই চিকিৎসা বিজ্ঞানে পলিথিন ব্যাগকে চর্মরোগের এজেন্ট বলা হয়। এছাড়া পলিথিনে মাছ মাংস মুড়িয়ে রাখলে এতে রেডিয়েশন তৈরি হয়ে খাবার বিষাক্ত হয়ে যায়। আইনের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের মতো দেখতে এক ধরনের রঙিন পলিথিন টিস্যু বা চায়না টিস্যু ব্যাগে বাজার সয়লাব হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই পলিথিন ব্যাগের ব্যবহার চলছে। জিরো ওয়েস্টে বাংলাদেশের মতো সোশ্যাল কালচারাল ইকোনমিক্যাল সিচুয়েশন থেকে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। প্লাস্টিক যে খালি নিষিদ্ধ করে ফেলবে সেই জায়গাটা বেশি চ্যালেঞ্জ, তার চেয়ে কম চ্যালেঞ্জে প্লাস্টিকটাকে আমরা রিসোর্স করে ফেলতে পারি। এটা ওয়েস্ট তো যাচ্ছে, তো ওয়েস্ট হিসাবে না দেখে এটাকে কালেকশন সিস্টেমটা শক্তিশালী করে এটাকে আমরা ওয়েস্ট টু রিসোর্সে নিয়ে যেতে পারি। পাট ও বস্ত্রমন্ত্রী বলছেন, উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বাজারে মিলছে না পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ। যখন আমরা এভাবে একটি উৎপাদন করে যেতে পারবো, তখন ইচ্ছা করলে এটারও দাম নির্ধারণ করে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির মতো আমরাও কিন্তু পারবো। আর পরিবেশ মন্ত্রী পলিথিন বা প্লাস্টিকের রিসাইকেলের পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আইন করেছি, তবে আসলে আইনের কার্যকারিতা আমরা সেভাবে নিশ্চিত করতে পারিনি। বর্জ্য হিসেবে থাকবে না, কোনোভাবে এটার আপনি আবার পুনর্ব্যবহার আপনি নিশ্চিত করবেন বা অন্য আকারে এটাকে ব্যবহার করবেন। তো সেটা তো আর রাতারাতি ওখানে হয়ে যায়নি, সেটা ধাপে ধাপে হয়েছে। আমাদেরও ওটা আছে, আমরা শুধু একটা নীতিমালা করে দিতে চাই না, এটা যেন বাস্তবসম্মত হয়, এটাকে যেন আমরা খুব দ্রুত কার্যকর করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, সর্বস্তরের মানুষের জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পলিথিন বন্ধে কঠোরভাবে আইন বাস্তবায়নের বিকল্প নেই। ২১ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিয়ন্ত্রণ আইন এবং পাটজাত মোড়কের ব্যবহার সংক্রান্ত আইন। এই বহুবিধ ক্ষতিকর যে পলিথিন ব্যাগ, তার বিকল্প এবং সস্তা বিকল্প পাট এবং কাপড়ের ব্যাগ কোনো এক অজানা কারণে বাজারে দেখাই পাওয়া যায় না। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অতি দ্রুত যদি পলিথিন নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অচিরেই বাংলাদেশকে দিতে হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মূল্য। বহুবিধ ক্ষতিকর বা দূষণের কারণে তৈরি হতে পারে একটি অসুস্থ প্রজন্ম। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। বৈধ পথে ডলারের বিনিময় মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলেও জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। তবে অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধ পথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতেই কমে যাবে। মেহেদী হাসানের রিপোর্ট। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ২.৫% প্রণোদনা দেয় সরকার। চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও ২.৫% প্রণোদনা দেওয়ার অনুমোদন দেয়া আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ৯ মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট $১৭ বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে $২.১ বিলিয়ন পর ফেব্রুয়ারিতে আসে $২.16 বিলিয়ন। কিন্তু মার্চে প্রবাসী আয় নেমে যায় $2 বিলিয়ন নিচে। ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি ১১০ টাকা করে পাওয়া যাচ্ছে। সঙ্গে ২.৫% প্রণোদনা যোগ করলে দাঁড়ায় প্রায় ১১৩ টাকা। কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত ১১৭ টাকা ৫০ পয়সা। ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য হুন্ডির সমপর্যায়ে নিতে পারলে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহিত হতেন প্রবাসীরা, বলছেন অর্থনীতিবিদরা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয়। আপনি ইললিগাল ওয়েতে যখন কোনো ট্রানজ্যাকশন করবেন, সেইটার কোনো প্রাইস নাই। সেটা কিন্তু আপনি যে প্রাইস চাবেন সেই প্রাইসেই ইললিগাল ট্রানজ্যাকশন হয়। আপনার লিগ্যাল ট্রানজ্যাকশন হতে গেলে আপনাকে অবশ্যই একটা বাস্তবভিত্তিক এবং নীতিমালা ভিত্তিক আইনি ভিত্তির মাধ্যমেই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল। আমি যখন টাকা পাঠাবো, আমাকে যদি কেউ উচ্চ হারে হুন্ডির রেটটা দেয়, আমি তো তার কাছে টাকাটা দিয়ে আমি বাসায় চলে যাব এবং আমার পরিবার কিন্তু ডলারটা ঠিকই পাবে। হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের। সরবরাহ যদি কম থাকে, রেটটা যদি আনস্টেবল থাকে, এক্সপেকটেশনটা যদি হয় যে আরো কমবে টাকার দাম,
ডলারের দাম আরো বাড়বে, তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না এবং এই রেট দুটো কখনোই এক হতে পারবে না। এটা আমাদেরকে কাজ করতে হবে স্থিতিশীলতা আনার ব্যাপারে, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে এবং সেই জন্য ইন্টারেস্ট রেট পলিসিটা খুব কাজে লাগবে। এখানে টাকাকে অ্যাট্রাকটিভ করতেই হবে। হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিটেন্স প্রবাহ আরো কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিশ্চয়ই সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাগেরহাটে বাসের চাপায় 3 ভ্যান যাত্রীর মৃত্যু, ময়মনসিংহের সড়কে প্রাণ গেল 2 জনের। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও ময়মনসিংহে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো 5 জন। বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় মোটর চালিত ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। সকালে খুলনা মংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে মোটর চালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইদ মোরল নামের এক যাত্রীর মৃত্যু হয়, আহত হয় চালক সহ 4 জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। আহত ও নিহতরা সবাই ভ্যানে ছিলেন। এদিকে ময়মনসিংহ সদরের আলালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহত হয় আরও 2 জন। আর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে বালু মহালে বালু উত্তোলন, পরিবহন ও টোল আদায়ে কোনো শর্তই মানছেন না ইজারাদার। মহাসড়কের পাশে জনবসতিপূর্ণ এলাকায় প্রায় 20 বিঘা জমিতে কাঁচা ধান কেটে বালু রাখার প্রস্তুতি চলছে। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল ইসলাম লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সুলতানগঞ্জে প্রায় 20 বিঘা 3 ফসলি জমি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে কাঁচা ধান কেটে ফেলার প্রস্তুতি চলছে। এখানে মজুত রেখে বিক্রি করা হবে পদ্মা থেকে পাইপ দিয়ে তুলে আনা বালু। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ও ফুলতলা এলাকায় 5 ও 6 মৌজার বালুমহাল দুটি প্রায় 7.5 কোটি টাকায় ইজারা পেয়েছে মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজ। ইজারার 7 ও 10 নম্বর শর্তে বলা আছে, কোনোভাবেই ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তার ক্ষতি করে বালু মজুত করা যাবে না। শর্ত ভঙ্গ করে জনবসতি এলাকার কৃষি জমিতে বালু রাখার জায়গা করায় ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযোগ, এখানে বালু রাখা হলে বাতাসে উড়ে বাড়িঘর নষ্ট হবে, বালুবাহী যানবাহনের শব্দে টেকা দায়ী হয়ে যাবে, নষ্ট হবে পরিবেশ, জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও তাদের। বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে। বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাব। পানি যদি ড্রেন যদি করে তাহলে তো পানি চলে গেল, আর ড্রেন যদি না করে তাহলে পানি সম্পূর্ণ সেখানে আমাদের এই নাইনজুলিতে ঢুকবে। যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না, তাইলে কি আমরা থাকতে পারি? এদিকে 120 টাকা নিয়ম থাকলেও বালির ট্রাকের টোল নেওয়া হচ্ছে 500 টাকা করে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। না, এটা সঠিক না, আমরা কাটবো কেন ধান? আচ্ছা, কে কাটছে ওটা? এটা আমার জানা নাই ভাই। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে উল্লেখ করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে, এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভায়োলেশন হয়, কোনো শর্তের ভায়োলেশন হয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। এবং অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 ফসলি জমিতে বালু মজুতের প্রক্রিয়া বন্ধে উচ্চ পর্যায়ের পদক্ষেপ চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আজও বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তীব্রতা প্রবাহ, সহসাই কমছে না গরমের দাপট। প্রচণ্ড গরমে হাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। হুন্ডির সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না ডলার বিনিময় মূল্য, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করার পরামর্শ।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, ভিজিট করুন equushe.tv.com ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/equushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।